আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে একাডেমি স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে সাধারণ বিজ্ঞান ফ্রি কোর্সে তোমাদেরকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। তোমাদের সবাইকে মাহে রমজান মাসের শুভেচ্ছা প্রীতি। আশা করি তোমরা এখন যে স্টেজে আছো সেখান থেকে তোমাদের খুবই একটা ভালো এনার্জেটিক স্টেজে আছো। বরকতময় মাসের বরকতময় সময় সবগুলো যদি তুমি মেনটেনেন্স ভালোভাবে করতে পারো, ইনশাআল্লাহ তোমার জন্য একটা এনাফ এবং ভালো প্রস্তুতি এখান থেকে হয়ে যাবে। আজকে আমরা স্লোলি কথা বলবো এবং আমরা আজকে এই অধ্যায়টা প্রাত্যহিক জীবনে তড়িৎ এই অধ্যায়টা আমরা সুন্দরভাবে বুঝবো। কোনো যাতে প্রশ্ন না থাকে বা কোনো ডাউট এই অধ্যায় থেকে না থাকে, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছর প্রতি বোর্ডে প্রত্যেকটা জায়গায় স্কুলে বলো যেখানে বলো প্রত্যেকটা প্রতি বোর্ডে একটা করে এই অধ্যায়ে একটা করে কোয়েশ্চন মাস্ট থাকে। সো আমরা এই একটা প্রশ্নকে আমরা কিভাবে নির্ভুলভাবে আমরা 10টা নাম্বার সৃজনশীলে 10টা নাম্বার তুলতে পারি সেটা আমরা আজকে ক্লাস থেকে দেখবো। এবং আমরা এমসিকিউ দেখবো। এখান থেকে তো এমসিকিউ অনেক এমসিকিউ আসে, মিনিমাম 3টা থেকে 4টা এমসিকিউ এই অধ্যায় থেকে আসবে, বা সর্বোচ্চ 2টা ধরো, বা আমি একদম সর্বনিম্ন 3টা সর্বোচ্চ 4টা এই অধ্যায় থেকে এমসিকিউ আসবেই। সো তাহলে তোমাকে একটু ভালো করে মনোযোগ দিয়ে এই ক্লাসটা করতে হবে। আমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসের শুরুর আগে যে কথাটা সেটা হচ্ছে আমরা এটা যেহেতু ফ্রি ক্লাস, তাহলে সবাই এখানে উন্মুক্ত। এটা কাদের জন্য? এটা মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের জন্য। যারা এসএসসি 25 আছে তারাও করতে পারবে এই ক্লাসগুলো, তাদের যেমন ইফেক্টিভ হবে। এসএসসি 26 যারা এখন নিউ তাদের জন্য সেম ইফেক্টিভটা হবে। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে আমাদের আজকে ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দাও, কারণ একটা মহৎ কাজ, তুমি একটা মহৎ কাজের অংশীদার হওয়া, তুমি যে ক্লাসে শেয়ার করবা সেটার মাধ্যমে তুমি একটা মহৎ কাজে অংশীদার হবা। এটা একটা রমজান মাস, পবিত্র মাস। এই পবিত্র মাসে তোমরা কি এইখান থেকে তোমাদের কিছু পড়ালেখার মাধ্যমে যে সওয়াবটা অর্জন করা যায় সেটা এখান থেকে তোমরা আদায় করতে নিতে পারো। আচ্ছা, অনেক কথা বলছি, আর কথা না বলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমরা আমাদের ধারাবাহিক ক্লাসে আমরা 3য় নম্বর ক্লাসে আছি। আজকে আমরা আলোচনা করব প্রাত্যহিক জীবনে তড়িৎ। সো আমাদের প্রতিটা ক্লাসের আগে একটা জিনিস আমরা সেটা মুখস্থ করব না, ভালো করে বুঝতে হবে। বোঝার পরে আমরা জিনিসগুলো প্র্যাকটিস করবো বারবার। প্র্যাকটিস করলে আমাদের জিনিসটা একদম ইজিলি হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা প্রতিনিয়ত যে আমাদের জিনিসটা শুরু করি সেটা যে আমাদের প্রত্যেকটা সাপ্টারের একটা সাপ্টার ম্যাপ থাকে, বা প্রত্যেকটা দেশের যেমন একটা ম্যাপ আছে, তোমার জেলার একটা তোমার যেমন ম্যাপ আছে, সেরকম প্রত্যেকটা সাপ্টার একটা ম্যাপ আছে। আমরা সেই সাপ্টার ম্যাপটা একটু সংক্ষিপ্তভাবে দেখি। প্রথমত আমরা যদি এই সাপ্টারে শুরু করি, তাহলে আমরা প্রথমত দেখতে পাবো সেটা কি তড়িৎ বর্তনীর প্রতীক। কিছু তড়িৎ বর্তনীর প্রতীক আছে, আমি নিচে লিখে রাখছি, সেগুলো তোমাদের পরবর্তী বিস্তারিত আলোচনা করবো। তার আগে আমি একটু জাস্ট চ্যাপ্টার ম্যাপটা বলে যাই। তড়িৎ বর্তনীর প্রতীক, এখান থেকে মাস্ট 2টা অথবা একটা এমসিকিউ তুমি ধরে রাখতে পারো। এরপর আসে ব্যাটারি, ব্যাটারির কার্যক্রম, ব্যাটারি আমরা কিভাবে ইউজ করবো না করবো সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলা হয়েছে। এরপর আসবো আমরা তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী 2 ধরনের বর্তনী আছে, একটা শ্রেণী সংযোগ বর্তনী, সিরিজ বর্তনী, আরটা তোমার কি সমান্তরাল বর্তনী অথবা প্যারালাল বর্তনী। তাহলে আমরা এই 2টা জিনিস এখান থেকে জানবো। তারপর আমরা জানবো হাউস ওয়ারিং। তোমাদের বইয়ে অনেক কমপ্লিকেটেড একটা চিত্রের মাধ্যমে জিনিসটা বোঝানো আছে, এটা খুবই সহজভাবে বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। এরপর তড়িৎ বিশ্লেষণ, তোমার তড়িৎ কিভাবে বিশ্লেষণ করবে সেটা নিয়ে কাজ করবো। তড়িৎ বিশ্লেষণ বলতে তোমার জলীয় পদার্থে তরল পদার্থের মাধ্যমে তড়িৎ কিভাবে বিশ্লেষণ হয় সেটা জানবো। এরপরে তড়িৎ বিশ্লেষণ ইউজ করে তড়িৎ প্রলেপন এবং মুদ্রণ 2টা জিনিস জানবো। তারপর আমরা তড়িৎ ক্ষমতার হিসাব, আমাদের যে প্রতি মাসে কারেন্টের আমরা কত পরিমাণ কারেন্ট, কত ইউনিট কারেন্ট ইউজ করি, আমাদের কত ইউনিট আমাদের দেশের জাতীয় গ্রিডে কত পরিমাণ কারেন্ট উৎপন্ন হয় সেগুলো আমরা জানবো। এবং আমাদের বিদ্যুৎ বিলের হিসাবটা কিভাবে করা হয় সেটাও আমরা জানবো। এরপর আমরা জানবো আইপিএস এবং ইউপিএস। আইপিএস সম্পর্কে সবাই পরিচিত, ইউপিএসটা তোমরা অনেকে পরিচিত না, সেটাকে আমরা ইন্ট্রোডিউস করবো ভালোভাবে। ইউপিএসটা তোমার ডেস্কটপের জন্য বেশিরভাগ ইউজ করা হয়। এরপর আসো তোমার কি সিস্টেম লস, একটা তড়িৎ বর্তনীর মধ্যে যে একটা তারের মধ্যে কারেন্ট চলাচল করলে একটা যে সিস্টেমিক লস হয় সেটা জানবো। এরপর আমরা যাবো মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে খ নম্বরের প্রশ্ন, তবে ঘ নম্বরের জন্য চলে আসতে পারে লোডশেডিং। এখন গরমকাল আসতেছে, এটা ভালোভাবে ফিল করতে পারবা। তুমি শহরে থাকো বা তুমি গ্রামে থাকো, যেখানে থাকো না কেন তুমি জিনিসটা ভালোভাবে ফিল করতে পারবা। লোডশেডিং এটা খুব ভালোভাবে ফিল করতে পারবা। সো আমরা এটা নিয়ে কথা বলবো। তাহলে আমরা শুরুতে একদম আমাদের ক্লাসটা শুরুতে যদি আমরা দেখতে পাই সেটা কি তড়িৎ বর্তনীর প্রতীক। আমাদের তড়িৎ বর্তনীর কিছু প্রতীক বইয়ে দেওয়া আছে, সেখান থেকে কিছু জিনিস আমি কোট করছি। প্রথমত কি কোট করছি? কোষ। কোষ বলতে কি বোঝায়?
তুমি যদি বায়োলজির ক্ষেত্রে যাও তাহলে কোষ, তোমাকে কোষ একটা সংজ্ঞা দিবে। তুমি ফিজিক্সের ক্ষেত্রে আসলে তোমাকে একটা সংজ্ঞা দিবে। তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে গেলে তোমাকে একটা সংজ্ঞা দিবে। ওভারঅল তোমাদের তিনোটা মিলে একটা সংজ্ঞা, কোষ বা কোষ বর্তনী জিনিসটা কি। কোষ হচ্ছে তোমার এর এমন একটা প্রতীক থাকবে তোমার বর্তনীতে, যখন আমরা বর্তনী যখন তোমার এরকম সার্কিট যখন আমরা ড্র করব, মনে করো এটা ভালভ, রোধকত্ব, এটা হচ্ছে তোমার সার্কিট। একটা আমি জাস্ট সার্কিট রাখলাম। এখন এই সার্কিটে আমাদের জিনিসগুলো হচ্ছে সার্কিটে কাজে আসবে। আমরা সার্কিটের জিনিসগুলো কিভাবে কাজে লাগাবো সেগুলো বুঝবো। তড়িৎ কোষ বলতে আমরা বুঝি কিরকম, এর একটা লাইন থাকবে, একটা বড় দাগ আর একটা ছোট দাগ, এটাকে আমরা কি বলবো, তড়িৎ কোষ, বা এটা আমরা সংক্ষেপে কি বলবো, কোষ। এরপর আমরা ব্যাটারি কিভাবে চিনবো, আমি যেখানে বললাম আমি যে ব্যাটারি ইউজ করছি, এই ব্যাটারি কিভাবে চিনবো। ব্যাটারির একটা প্রতীক আছে, সেটা হচ্ছে কি, ব্যাটারির প্রতীকটা একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। তোমার ব্যাটারির দুইটা প্রান্ত থাকবে, একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত, কিন্তু এখানে তোমার প্রতীকে ব্যাটারির প্রতীক বোঝাতে গেলে তোমার এটা দরকার নাই। সামনে যখন আমরা ব্যাটারি নিয়ে বিস্তারিত কথা বলবো তখন আমরা জিনিসটা জানতে হবে। তাহলে ব্যাটারি বুঝতে পারছি। পরিবাহী তার, তার কিরকম হয়, সোজা হয়, পরিবাহী তার সোজা তার। তারপর আমরা আসি সংযুক্ত তার। সংযুক্ত তার কি, একটা তার আছে, মনে করো এইটা তার, এইটা তারের সাথে আমি এই একটা তার সংযোগ করছি। এটা একটা, মনে করে চিন্তা করে এটা একটা তার, এই তারের সাথে আর একটা তার সংযুক্ত করছি, সেটাকে আমরা কি বলবো, সংযুক্ত তার। সংযোগহীন তার, সংযোগহীন তার অর্থাৎ তোমার এই কারেন্ট, মনে করো এইটা তার, কারেন্ট চলতেছে, আমি কি করতেছি, এখানে তারকে কেটে দিছি। তারকে আমি সম্পূর্ণ কেটে না কেটে অর্ধেক কাটছি, এবং এখানে আমি একটা বিচ্ছিন্ন আর একটা জিনিস ঢুকে দিছি, তো এখানে সংযোগটা হীন হয়ে গেছে, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে সংযোগহীন তারের সংকেত আমরা বুঝতে পারছি, প্রতীকটা আমরা বুঝতে পারছি। এরপর আসো সুইচ কি জিনিস, খুবই ইম্পর্টেন্ট। সুইচ আমাদের সার্কিটে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সুইচ সম্পর্কে জানতে হবে। সো সুইচ জিনিসটা হচ্ছে এরকম ড্র করবে, এটা তোমার, এটা হচ্ছে এখন এই অবস্থায় যে সুইচটা আছে, এই অবস্থায় সুইচটা হচ্ছে তোমার কি, বন্ধ সুইচ। এটা কি সুইচ, বন্ধ সুইচ। এটা কখন খোলা থাকবে, যখন পার্টটা তুমি নিচে লাগাই দিবা, নিচে যখন লাগাই দিবা তখন সুইচটা তোমার চলবে। কখন সুইচ অফ থাকবে, কখন অন থাকবে, সেটা আমরা জানবো। তাহলে সুইচ আমরা চিনতে পারলাম। এরপর আসো স্থির রোধ, রোধ, স্থির রোধ, রেজিস্ট্যান্স বা স্থির রোধ জিনিসটা কিভাবে তোমাদের ড্র করবে, এইভাবে একটা চিহ্ন দিবা, এরপরে কাজ কাটা কাজ কাটা কাজ কাটা দিবা, বাস, কোনো কাজ নাই, স্থির রোধ ড্র হয়ে গেল। এরপর আসো এসি তড়িৎ উৎস। এসি তড়িৎ উৎস জিনিসটা কিভাবে বোঝানো হয়, এসি তড়িৎ উৎস জিনিসটা এরকম, এরকম ড্র থাকবে, এরকম ড্র থাকবে, এসি তড়িৎ উৎস, বুঝতে পারছো। এরপর আসো তোমার কি, গ্যালভানোমিটার। এখানে জাস্ট এসি তড়িৎ উৎসের মধ্যে আমরা কি লাগাই দিব, একটা গ্যালভানোমিটারের জন্য এখান থেকে সংযোগ দিব, মাঝখানে একটা জি লাগাই দিব, গ্যালভানোমিটার। এরপর এমিটার আসো, এমিটার জাস্ট কি করব, এখানে একটা এ লাগাই দিব, এমিটার। এরপর আসো ভোল্ট মিটার, জাস্ট কি করব, সংযোগ সেম থাকবে, জাস্ট বি লাগাই দিব। এরপর আসো মোস্ট ইম্পর্টেন্ট, ভূ সংযোগ তার, ভূমির সাথে আমরা যে আর্থিং বলি, আমরা যে আর্থিং বলি, এই আর্থিং গুলো কিভাবে লাগাই, দেখো আর্থিং এর চিহ্ন কি হবে, সোজা তার, বড় তার, ছোট তার, ছোট তার, কম্পাঙ্ক। তাহলে আমরা বুঝতে পারছি ভূ সংযোগ তার কিভাবে আমরা চিনবো। তোমাকে এখান থেকে প্রশ্নগুলো কিভাবে করবে, দেখো ভাই, এখান থেকে প্রশ্ন করবে হচ্ছে তোমাকে বলা হবে নিচের কোনটি কোষ, তোমাকে এমসিকিউ দেওয়া হবে নিচের কোনটি কোষ, তোমাকে চারটা জিনিস দেওয়া থাকলো, মনে করো তোমার সঠিক উত্তর যেটা দিতে হবে। এরপর বলবে নিচের কোনটা ব্যাটারি, নিচের কোনটা এমিটার, নিচের কোনটা ভোল্ট মিটার, নিচের কোনটা এসি উৎস। ওকে, আমরা তাহলে বুঝতে পারছি এতটুকু জিনিস। এখন আমাদের এই কারণে হচ্ছে সেমন আহামরি বোঝার মতো কিছু জিনিস ছিল না, জাস্ট জিনিসগুলো একটু আমি ধরাই দিছি। এখন আসো আমাদের যেখান থেকে বুঝতে হবে, একটু হালকা ঠান্ডা মাথা রিল্যাক্স করে নাও, মাথাটাকে একটু হালকা রিল্যাক্স করে নাও। তারপর আস্তে আস্তে ব্যাটারিতে যাব। ব্যাটারির কার্যক্রম কি, ব্যাটারি কিভাবে চলে না চলে সেটা আমরা জানবো। একটা পাত, এটা একটা পাত, মনে করো এটাকে আমি এখন কি কি বোঝাচ্ছি, ব্যাটারি, ব্যাটারি। ওকে, তাহলে আমরা ব্যাটারিতে একটা মাঝখানে তোমার কি থাকে, ধাতুর পাত থাকে। তোমার এটাকে কি বলা হয়, তোমার এটা এমন ভাবে বসাতে হবে যাতে উপরের সাথে না লাগে, নিচের সাথে না লাগে। তাহলে ব্যাটারির কাজ জিনিসটা কিভাবে ইউজ করবো, তোমার উপরেও লাগবে না, নিচেও লাগবে না, বুঝতে পারছো। তাহলে এই জিনিসটাকে তোমাকে কি বলা হবে, এই জিনিসকে বলা হবে গ্রাফাইট দণ্ড। এটাকে কি বলা হবে, গ্রাফাইট দণ্ড। গ্রাফাইট কার থেকে আসে, গ্রাফাইট আসে তোমার
কার্বনের থেকে। কার্বনের দুইটা রূপভেদ, একটা হচ্ছে তোমার হীরক আর একটা হচ্ছে কি তোমার গ্রাফাইট। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলতে পারি? গ্রাফাইট দণ্ড। এখন আমরা আসবো এখানে গ্রাফাইটের মধ্যে কি কি কাজ হয় না হয় আমরা সেগুলো আস্তে আস্তে দেখবো। মনে করো এটাকে আমরা কি বললাম? গ্রাফাইট দণ্ড। এই গ্রাফাইট দণ্ড দিয়ে তো শুধু হবে না, এখন আমাদের হচ্ছে ব্যাটারিকে চালনা করার জন্য আর কিছু জিনিস লাগবে। ব্যাটারি বলতে এমন একটা জিনিস বোঝানো হয় যে এখানে তোমার তড়িৎ শক্তিগুলা একটা উৎসের মাধ্যমে জমা থাকে, একটা জমাকৃত শক্তি থাকে এখানে, তড়িৎ শক্তি। সো ব্যাটারির যে জিনিসগুলো থাকবে তোমার এখানে হচ্ছে অনেক লিকুইড থাকবে। মনে করো আমি জিঙ্ক লিকুইড নিলাম, আমি কি নিলাম? জিঙ্ক ধাতু নিলাম। আমি কি নিলাম? জিঙ্ক ধাতু। জিঙ্কের বাংলা নাম কি? দস্তা। জিঙ্কের বাংলা নাম কি? দস্তা। তোমাদের যেহেতু সাধারণ বিজ্ঞান, তোমাদেরকে অনেক সময় এই কোয়েশ্চেন গুলো দিতে পারে, জিঙ্কের বাংলা নাম কি? দস্তা। তাহলে এখানে তোমার কি কি কাজ করবে দেখো। ব্যাটারির কার্যক্রমটা কি? এটা হচ্ছে গ্রাফাইট দণ্ড না, এটা তোমার কাজ করবে হচ্ছে কি হিসাবে? ক্যাথোড হিসাবে। ক্যাথোড হিসেবে। আর তোমার এই যে জিঙ্ক দস্তা লিখলাম সেটা কাজ করবে অ্যানোড হিসেবে। এখন ভাইয়া আপনি দুইটা জিনিস এখানে বললেন, ক্যাথোড এবং অ্যানোড দুইটা জিনিস অনেক কঠিন হয়ে গেল, আমি একটু সহজভাবে বুঝাই দিচ্ছি তারপর বুঝতে পারবা। আমরা একটা জিনিস শুনছি সেটা হচ্ছে ইলেকট্রন, শুনছি কিনা? আমরা এই ছোটবেলা থেকে একটা জিনিস, ক্লাস 8 থেকে একটা জিনিস দেখে আসতেছি, সেটা হচ্ছে কি তোমার পর্যায় সারণী। তোমার মৌল আছে, মৌলের মধ্যে তিনটা জিনিস থাকে। একটা একটা মৌলের মধ্যে কি কি থাকে? তোমার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। ইলেকট্রন ত্রয়নের যখন একটা মৌল ইলেকট্রন ত্যাগ করবে তখন তাকে কি বলা হবে? আয়ন বলা হবে। তখন তাকে কি বলা হবে? আয়ন বলা হবে। আয়নের বাংলা অর্থ, আয়নের কথার অর্থ কি? ইলেকট্রন ত্যাগ করা অথবা ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করা। এই জিনিসগুলো এখান থেকে যেগুলো আস্তে আস্তে বুঝাবো সেগুলো খুবই তোমাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখানে যদি না বুঝো তাহলে হচ্ছে তোমার জন্য আসলেই কষ্ট আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এখান থেকে তোমার কি বলা আছে? ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণকে কি বলা হয়? আয়ন বলা হয়। এখন এখান থেকে দুইটা জিনিস, একটা ত্যাগ একটা গ্রহণ। এখন ভাইয়া কোনটাকে কি আয়ন বলবো? তোমার এই যে ত্যাগ করবে সেটাকে আমরা বলবো ধনাত্মক আয়ন অথবা ক্যাটায়ন। ধনাত্মক আয়ন অথবা ক্যাটায়ন। ধনাত্মক আয়ন অথবা ক্যাটায়ন, যে ত্যাগ করবে। আর যে গ্রহণ করবে সেটা কি? অ্যানায়ন। ঋণাত্মক আয়ন অথবা অ্যানায়ন, এই দুটো জিনিস তোমার। এখানে ধনাত্মক সাইড যেটা আসে সেটা হচ্ছে ক্যাথোড এবং ঋণাত্মক সাইড কে তোমার ব্যাটারির দুইটা প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত। তোমাকে এই দুইটা জিনিস কিন্তু এখান থেকে বুঝতে হবে। ওকে, তাহলে এটা এখন এইখানে ভাই আপনি জিঙ্ককে অ্যানোডে কেন রাখলেন? সে কিভাবে দান করে দেখো, সে এখানে কিভাবে দান করে দেখো। জিঙ্ক, জিঙ্ক থেকে আমরা লিখতে পারি জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ই মাইনাস। এই প্লাসের অর্থ হচ্ছে সে দান করে দিছে। সে যখন জিঙ্ক দুইটা ইলেকট্রন তার সর্বশেষ শক্তি স্তরে বেশি থাকায় দুইটা ইলেকট্রন যখন সে দান করে দিছে তখন সে কিসে পরিণত হয়ে গেছে? আয়নে পরিণত হয়ে গেছে। সে কি করছে? দান করছে, ত্যাগ করছে। তাহলে সে ক্যাথোড। তোমার সে কি হবে? অ্যানোড, জারণ হবে। তাহলে বুঝতে পারছো এখান থেকে এতটুকু জিনিস, শর্ট জিনিস যেটা বুঝালাম। ব্যাটারির দুইটা প্রান্ত থাকবে, এটাকে গ্রাফাইট দণ্ড বলা হয়, কালো দণ্ড। এখানে লিকুইড থাকতে পারে, যেমন আমি জিঙ্ক দিয়ে লিখেছি, তোমার এখানে আরো অনেক জিনিস থাকতে পারে। তোমার মনে করো, আচ্ছা সামনের দিকে আস্তে আস্তে যাবো তখন বুঝতে পারতে হবে। তাহলে জিঙ্ক দণ্ড দিয়ে বুঝালাম দস্তা। তারপর তোমার এই কপার দণ্ড থাকতে পারে। তারপর তোমার এই যে কালো দণ্ডটা সেটা হচ্ছে ক্যাথোড। আর তোমার যে পদার্থটা থাকবে দস্তা বা যাই হোক, কপার হোক, সেটা কিসে যাবে? অ্যানোডে যাবে। আমরা এইটুকু জিনিস ব্যাটারির কার্যক্রম বুঝতে পারছি কিনা? আমরা এতটুকু কার্যক্রম বুঝতে পারছি কিনা? আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তোমার সায়েন্স মজা দিলে চলে আসবে। তাহলে আমরা এতটুকু জিনিস এখান থেকে বুঝতে পারছি কিনা? যদি একটু এখানে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলো, আমি এরপরে এই অংশটা স্কিপ করব। বলো এখান থেকে কোনো প্রকার কোয়েশ্চেন আছে কিনা? যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে দ্রুত জানাও, আমি হচ্ছে এখান থেকে স্কিপ করব।
কারণ আমাদের আজকে অনেক দূরে যাইতে হবে, অনেক টপিক আছে আমাদের সামনে। আমরা বুঝছি এতটুকু, আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি। ব্যাটারি কার্যক্রম আমরা কিভাবে কাজ করবো, ব্যাটারি কি কি হারে কাজ করবো বা কেমনে কাজ করবে ব্যাটারি, আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা। আচ্ছা, এরপর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা সেটা জানবো, সেটা হচ্ছে তোমার কি, আমাদের এরপরের কাজটা কি, বর্তনী সম্পর্কে জানা। আমাদের এরপরের কাজ কি, বর্তনী সম্পর্কে জানা। বর্তনী, তড়িৎ বর্তনী। আমি জিনিসগুলো একটু মুছি, তারপর আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। ধৈর্য ধরো, আজকে আমরা অনেক জিনিস শিখবো। একটু সময় নিয়ে আজকে ক্লাসটা করতে হবে। অন্যদিন আমরা ক্লাসটা চেষ্টা করি 1 ঘন্টার মধ্যে শেষ করা, আজকে ক্লাসটা একটু লেন্দি হতে পারে। আশা করি তোমাদের ক্লাসটা, সম্পূর্ণ ক্লাসটা করলে ভালো লাগবে। কোনো অহেতুক কমেন্টস করার দরকার নেই। জাস্ট যদি না বুঝো, আমি যখন বলবো বুঝছো কিনা, তখন হচ্ছে জাস্ট কমেন্ট করবো। এমনি জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তাহলে একটা জিনিস এখান থেকে এখন আসবো, আমরা এই দুটো জিনিস আমরা শেষ করলাম। এখন আমাদের থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে কি, তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী কত প্রকার? তড়িৎ বর্তনী হচ্ছে 2 প্রকার, একটা সিরিজ আর একটা হচ্ছে তোমার কি, প্যারালাল। সিরিজ বলতে শ্রেণী সংযোগ বর্তনী, আর তোমার প্যারালাল বলতে তোমার কি বর্তনী, সমান্তরাল বর্তনী। আমরা শ্রেণী সংযোগ বর্তনীটা কোথায় দেখতে পাই, আমাকে একটু বলো তো। আমরা এটার ইউজটা কোথায় দেখতে পাই? আমরা এটার ইউজটা বিয়ে বাড়িতে দেখতে পাই বেশিরভাগ। শ্রেণী সংযোগ বর্তনী, শ্রেণী সংযোগ বর্তনী জিনিসটা কি, আগে একটু আমাকে বলো। একটা জিনিস আমি বুঝাই, তারপর তোমাদের সাথে যাচ্ছি। মনে করো এটা একটা ব্যাটারি, এটা একটা কি, ব্যাটারি। এটার একটা ধনাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত। ওকে, গুড। এখন আমাদের যে পেন্সিল ব্যাটারিগুলো ইউজ করি, সেটার সর্বোচ্চ ক্ষমতা বা কত ভোল্ট কারেন্ট থাকতে পারে? 1.5 ভোল্ট কারণ কারেন্ট সর্বোচ্চ সে জমা রাখতে পারে। আমি শুরুতে বলছিলাম যে ব্যাটারি কি করে শক্তি জমা রাখে, সে 1.5 ভোল্ট জমা রাখে। এটা আমরা কিভাবে 1.5 ভোল্ট আমরা কিভাবে মেজার করব, আমরা কিভাবে মাপতে পারবো? আমরা এটা মাপার জন্য একটা কি ইউজ করব, ভোল্ট মিটার ইউজ করব। কি ইউজ করব? ভোল্ট মিটার। আমরা কি ইউজ করতে পারবো? ভোল্ট মিটার। ভোল্ট মিটারে তোমার প্লাস তার এবং মাইনাস তার যখন সংযোগ দিবা, তখন এখানে কি দেখাবে? 1.5 ভোল্ট দেখাবে একটা ব্যাটারি। যখন আমরা এটাকে শ্রেণীতে যখন আমরা সংযুক্ত করতে চাইবো, তখন একটা ব্যাটারির পাশে আরেকটা ব্যাটারি, একটা ব্যাটারির পাশে আরেকটা ব্যাটারি, তিনটা। এখন 1.5 তিনটা ব্যাটারি আসলো মাইনাস প্রান্ত। এখন আমরা এগুলো মেজার গিয়ে করবো, সেম একটা ভোল্ট মিটার আনবো, একটা ভোল্ট মিটার আনবো আমরা এগুলোকে মেজার করার জন্য। ওকে, ধনাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত আনবো। এখন আমরা এই তিনটাকে যখন একসাথে অ্যাটাচ করলাম, একটার সাথে একটা সংযুক্ত করলাম, তখন আমরা একটা জিনিস পেলাম। সেটা হচ্ছে এখানে মেজার করলে কত দেখাবে? 4.5 ভোল্ট কারেন্ট দেখাবে। বুঝতে পারছো? এখন সমান্তরাল জিনিসটা কি, এখান থেকে যদি আমি এক পাশাপাশি কম্পারিজন করে দেখাই, তখন আরো বুঝতে সহজ হবে। সমান্তরাল কি, একটা ব্যাটারি, এটার সাথে নিচে নিচে সংযোগ, নিচে নিচে সংযোগ। কোথায় সংযোগ? নিচে নিচে সংযোগ। একটা ব্যাটারি, তাহলে আমরা একটা ভোল্ট মিটার দিলাম এখানে, কি মিটার দিলাম? ভোল্ট মিটার দিলাম। ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত সংযুক্ত করলাম। এখন এগুলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা 1.5 করে না? 1.5 করে কিনা? 1.5 করে। কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 1.5 করা হওয়ার সত্ত্বের পরও এখানে তোমার ভোল্ট মিটারের শ্রেণী সমান্তরালের ক্ষেত্রে ভোল্ট মিটারে এখানে জাস্ট তোমার কত দেখাবে? 1.5। কারণ আলাদা আলাদা। আমার এই রুমে ইচ্ছা হলো, যেটা সমান্তরাল বর্তনীর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের রুম বা আমাদের বাসা। বাসা বাড়ির যে সংযোগগুলো আছে, সেগুলো হচ্ছে সমান্তরাল বর্তনীর সবচেয়ে বড় উদাহরণ। আমি যদি বর্তনী এঁকে জিনিসগুলো তোমাদের একটু বুঝাই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। একটু একটা মিনিট। মার্কার কালি ধরে কেন, কেন? আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা সেখান থেকে আবার শুরু করতেছি। তাহলে আমরা শ্রেণী বর্তনীটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের দরকার হচ্ছে কি বুঝা? আসো, তাহলে আমরা এখন তো আমরা জাস্ট এমনি ব্যাটারির মাধ্যমে জিনিসটা সংযোগ দেখলাম। আমরা যদি সার্কিটের মাধ্যমে জিনিসগুলোকে দেখতে চাই, তাহলে আমরা সমান্তরাল বর্তনীটা এরকম, এটা একটা ভাল্ব, তার একটা ভাল্ব, এটা আর একটা ভাল্ব।
এটা ব্যাটারি। আমি কিন্তু ব্যাটারি আঁকা শিখাইছি। তো তোমাকে বুঝতে হবে ব্যাটারি আঁকা তোমাকে জানতে হবে। ব্যাটারি, এটা হচ্ছে সুইচ। দিলাম, ভালো কথা। এখন আমি যদি ব্যাটারি ইয়াকে মাপতে চাই তাহলে আমি এখানে একটা কি লাগাবো, একটা ভোল্ট মিটার স্থাপন করে দিব। ব্যাটারি আমি যদি এখানে কত এম্পিয়ার কারেন্ট চালনা করতে সেটা বুঝতে চাইলে, এখন আমাকে আমি কত ভোল্ট, আচ্ছা কত এম্পিয়ার যদি আমি কারেন্ট চালানো করতে চাই সেটা আমি সংযোগ করে দিতে পারি এখানে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে যেটা জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বাল্ব, দুইটা বাল্ব, তিনটা বাল্ব একসাথে, মনে করো ওয়ান বাল্ব, টু বাল্ব, থ্রি বাল্ব, তিনটা বাল্ব একসাথে জ্বলতেছে। কখন? যখন এই সুইচটা এখানে লেগে যাবে। সুইচ যখন অন করে দিব তখন একসাথে তিনটা বাল্ব জ্বলবে। যখন তোমার সুইচটাকে আমি অফ করে দিবে একসাথে সবগুলো বাল্ব অফ হবে। যদি আমাদের বাসাবাড়ির ক্ষেত্রে এই সংযোগটা আমরা ইউজ করতাম তাহলে আমাদের সমস্যাটা কি ছিল? মনে করো তুমি এখন পড়াশোনা করতেছো, তাহলে তোমার রুমে 5টা বাল্ব আছে। তোমার সম্পূর্ণ বাসায় তুমি 5টা বাল্বের মধ্যে তুমি এখন পড়াশোনা করে তুমি ঘুমাইতে যাবা, তুমি রুমের বাল্বটা বন্ধ করছো। এখন তোমার আম্মু হচ্ছে কি করতেছে, তোমার কোথায়, কিচেনে রান্না করতেছে। তোমার অন্য কেউ হয়তো ওয়াশরুমে গেছে বা বাইরে কেউ বসে আছে, ওই জায়গাতে লাইট জ্বলে। তখন তুমি যখন একটা ভাল্ব, তুমি যখন এই সুইচটা বন্ধ করে দিবা সবগুলা লাইট ফ্যান যা আছে সব বন্ধ হয়ে যাবে। বুঝাতে পারছি? এখানে অসুবিধাটা কোথায়? এবং আরো সবচেয়ে বড় অসুবিধা সেটা হচ্ছে কি, তোমার একটা বাল্ব যদি কোনো কারণে ফিউজ হয়, নষ্ট হয়, সবগুলা বাল্ব নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ সার্কিট কলাপস করবে। বুঝাতে পারছি? এখন এটা ছিল কি বর্তনী? শ্রেণী সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী। ওকে, এখন আমরা জানবো হচ্ছে কি সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনী কিভাবে কাজ করে। মনে করো এটা একটা ভাল্ব, এটা একটা বাল্ব, এটা একটা ফ্যান। ব্যাটারি, সুইচ। এখন আপনি তো এখানে একটা সুইচ দিলে হবে না, আমাকে কি করতে হবে প্রত্যেকটা জায়গায়, সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কি দিতে হবে, সুইচ দিতে হবে। এখন আমি এই সম্পূর্ণ সুইচটা যদি আমি অন করে দিলাম, মনে করেন এখন সার্কিটটা আমি অন করে দিছি, সার্কিট চলতেছে, তাহলে কি হচ্ছে, সার্কিট চলতেছে কিন্তু আমার বাল্বের সুইচগুলো যতক্ষণ পর্যন্ত আমি না অন করব ততক্ষণ কি হবে না, বাল্বগুলো জ্বলবে না। মনে করো আমি এখন স্টুডিও রুমে আছি, এই স্টুডিও রুমে আমার সার্কিটটা আগে থেকে চলতেছে, কিন্তু যখন আমি রুমের লাইটগুলা দিলাম, ফ্যানটা দিলাম, তখন হচ্ছে তোমার কি, ফ্যানের সুইচ যখন দিছি ফ্যান ঘুরতেছে, ফ্যানের সুইচ দেওয়া মাত্র কিন্তু তোমার লাইট ঘুরে না, চলে না। তাহলে বুঝতে হবে যেটার জন্য যেটা কাজ সেটা করতে হবে। তুমি এইভাবে করতে গেলে আমাদের সুবিধা কি, আমাদের এনার্জি সেভ হবে, আমাদের বাসাবাড়ির অসুবিধাগুলো এড়ানো যাবে। তৃতীয়ত সুবিধা হচ্ছে কি, তোমার কোনো কারণে যদি ফ্যানটা নষ্ট হয়ে যায় তাহলে ফ্যান নষ্ট হবে, বাল্ব কিন্তু নষ্ট হবে না। শ্রেণীর ক্ষেত্রে যদি একটা ফ্যান নষ্ট হয়ে যায় তাহলে সব বাল্ব যাবে, একটা বাল্ব গেলে সব লাইন চলে যাবে। তুমি বিয়ে বাড়িতে একটা জিনিস দেখো, তোমার কোনো জায়গায় একটা কলাপস হয়েছে, কোনো জায়গায় একটা লাইন ছুটে গেছে, তাহলে সম্পূর্ণ জায়গা বন্ধ হয়ে যাবে। তোমার বাসায় কি এরকম হয়? হয় না। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি। এখান থেকে একটা সম্পূর্ণ মানে একটা মজাদার প্রশ্ন আছে, তোমার বাসায় তুমি কোনটাকে ব্যবহার করা তোমার জন্য সুবিধাজনক, কোনটাকে ব্যবহার করা সুবিধাজনক, সে একটা প্রশ্ন আছে। কোনটাকে ব্যবহার করা সুবিধাজনক একটা প্রশ্ন আছে, তাহলে আমরা আমাদের জন্য আমরা এখান থেকে আমরা মেজার করে দেখতে পাচ্ছি আমাদের জন্য কোনটা ব্যবহার করা সুবিধাজনক হবে। আমাদের জন্য ব্যবহার করা সুবিধাজনক হবে সমান্তরাল বর্তনী। কেন সুবিধা হবে? কারণ আমরা আমাদের বিদ্যুৎ বেশি খরচ হবে না, আমাদের এনার্জি সেভ হবে, তারপর হচ্ছে কি আমাদের টাকা পয়সা সেভ হবে, ফিউজ সার্কিট নষ্ট হবে না। আমরা ওভারঅল অনেক কথা বললাম। ওকে, এখন আসো হচ্ছে তোমাদের এই যে জিনিসগুলো বুঝাইছি এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। এখান থেকে প্রশ্ন না থাকলে আমি হাউস ওয়ারিংটা ধরবো। হাউস ওয়ারিংটা খুবই একটা সুন্দর কনসেপ্ট। এখন আমাকে বলো এখান থেকে কোনো কোয়েশ্চেন আছে কি না, এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কি না।
এখান থেকে কোনো প্রশ্ন আছে কি? লাইভ সমস্যা করতেছে নাকি? লাইভ তো ঠিকই আছে, আমার এন্ড থেকে এমন দেখা কেন? আচ্ছা একটু ওয়েট, আমি তোমাদের কমেন্টস গুলো দেখতে পাচ্ছি না, আমি একটু ডিভাইসটা কানেক্ট করে নিই। হ্যাঁ, একজন বলতেছে ম্যাথে এমসিকিউ টেস্ট হয়। তোমাদের একটা রুটিন দেওয়া হয়েছিল মেবি, আমাদের 13 তারিখ থেকে ম্যাথে হচ্ছে কি এক্সাম, এবং ম্যাথের ফাইনাল যে সাজেশনগুলো আমি রেডি করছি সেগুলো ক্লাস আকারে তোমাদের সামনে নিয়ে আসবো। এখন আমাদের ফাইনাল মডেল টেস্ট চলতেছে। একটু 1 মিনিট একটা কথা আমাদের বিজ্ঞাপন দিয়ে দিন, সেটা হচ্ছে আমাদের এখন ফাইনাল মডেল টেস্ট চলতেছে। ফাইনাল মডেল টেস্ট 2025 তোমার চলতেছে। সবাই আর্টস সায়েন্স কমার্স সবাই অ্যাটেন্ড করতে পারবা। আজকে বাংলা পরীক্ষা গেল, কালকে আমাদের গ্রুপে তুমি যদি একটু চেক করো তাহলে রুটিনটা পেয়ে যাবা। আজকে বাংলা পরীক্ষা গেল, আগামীকাল 7 তারিখ বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা আছে। বোর্ড স্ট্যান্ডার্ড 100% তোমার 100 মার্কের প্রশ্নগুলো হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন আমাদের যে জিনিস থেকে আমরা একটু বেরিয়ে আসবো সেটা হচ্ছে কি হাউস ওয়ারিং আমরা বুঝবো। ওকে, আমরা হাউস ওয়ারিং এর দিকে যাই। আজকে বোর্ডে এমন আচরণ করতেছে কেন, লিখাগুলো যাচ্ছেও না। আচ্ছা, হাউস ওয়ারিং এখন আমরা জানবো কি হাউস ওয়ারিং। হাউস ওয়ারিং আমাদের বোঝার আগে আমাদের জাতীয় গ্রেডে কিভাবে বিদ্যুৎগুলা কাজ করে সেগুলো আমাদের জানতে হবে। ধরো আমি আগে একটা জিনিস বুঝাই একটু। জাতীয় গ্রেড, এটা ন্যাশনাল গ্রেড বলা হয় না, জাতীয় গ্রেডে বিদ্যুৎ উৎপাদন, সেটা কিভাবে বিদ্যুৎ সাপ্লাই গুলো আমরা কিভাবে বিদ্যুৎ পাই সেটা আমরা এখন দেখব। জাতীয় গ্রেড কিভাবে কাজ করে, এটা একটা ফুল সিস্টেম বা ফুল বাংলাদেশ বলতে পারো। এখন আমাদের বাংলাদেশে মনে করো 3টা পাওয়ার হাউস আছে। হাই, ধরে নাও 3টা পাওয়ার হাউস আছে। পাওয়ার হাউস বলতে যেখানে কারেন্ট তোমার উৎপন্ন করা হবে, যেমন রিসেন্টলি আমার সবচেয়ে উৎপন্ন হলো সেটা কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সো এইগুলাকে বলা হয় পাওয়ার হাউস। আজে বাজে কমেন্টস করার দরকার নাই, হয়তো কমেন্টস করার দরকার নাই, যদি প্রশ্ন থাকে তখন কমেন্টস করবো। তাহলে এটা হচ্ছে কি আমাদের 1 মিনিট আচ্ছা আসো, এটা হচ্ছে আমাদের পাওয়ার সার্কিট হাউস না। এই সার্কিট হাউস থেকে এটা মেখে করলো আবার। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা তোমার পাওয়ার সার্কিট হাউস। আমাদের 3টা পাওয়ার সার্কিট হাউস আছে। মনে করো এখান থেকে উৎপন্ন হয় তোমার 200 মেগাওয়াট, এমভি মেগা ওয়াট, মেগা ভোল্ট। তাহলে এখান থেকে হয় তোমার 800 মেগাওয়াট, মেগা ভোল্ট। তোমার এখান থেকে হয় মনে করো 1600 মেগা ভোল্ট। এখন আমাদের রেগুলার রেগুলার 1 মিনিট কে কল দেখতে দেখি। আমাদের ওকে আসো, তাহলে আমরা 3টা জিনিস জানলাম, 200 800 1600। জাস্ট এটা এক্সাম্পল বলতেছে, এগুলো হচ্ছে মেইন কোনো বিষয় না। এখন আমরা কিভাবে সার্কিটগুলো, এখানে তো পাওয়ার হাউস উৎপন্ন হলো ভালো কথা, এখন এগুলো সাপ্লাই কিভাবে হবে। মনে করো এগুলো সাব স্টেশন আছে, কিছু কিছু কি আছে সাব স্টেশন। এই এখান থেকে পাওয়ার হাউস থেকে সাব স্টেশনে যাবে, পাওয়ার হাউস থেকে কোথায় যাবে সাব স্টেশনে যাবে। সাব স্টেশন থেকে তোমার আশেপাশে গ্রাম আছে, মনে করো গ্রাম, এগুলা গ্রাম ধরো, আশেপাশে এগুলা গ্রাম ধরো। এই আশেপাশে সাপ্লাই হাউস থেকে সাব সেক্টর থেকে তোমার সাব পাওয়ার হাউস তো আছে, তোমার সাব সেন্টার যেগুলো আছে সেখান থেকে তোমার গ্রামের মধ্যে কারেন্টগুলো উৎপন্ন হবে, মানে সাপ্লাই করবে তোমার। তাহলে বুঝতে পারতেছো, আমি যদি জিনিসটা একটু সুন্দরভাবে আঁকার চেষ্টা করি, তাহলে আমরা জিনিসটা এইভাবে করব। প্রথমে ন্যাশনাল গ্রিডে কিছু আমাদের জাতীয় পাওয়ার স্টেশন আছে, এখান থেকে কিছু সাব স্টেশন আছে। সাবস্টেশন, সাবস্টেশন পাওয়ার হাউস থেকে সাবস্টেশনে বিদ্যুৎ যাবে, পাওয়ার হাউস থেকে আমাদের কাছে সরাসরি আসবে না। এরপরে কিছু গ্রাম, এগুলো গ্রাম, সাবস্টেশন থেকে তোমার কোথায় আসবে গ্রামে যাবে, সাবস্টেশন থেকে গ্রামে যাবে, সাবস্টেশন থেকে গ্রামে যাবে বিদ্যুৎ। এটা হচ্ছে জাতীয় গ্রেডের সিস্টেম। এই সাবস্টেশনগুলো আমাদের যে আশেপাশে সাবস্টেশনগুলো আছে এইগুলো আমাদের হিসাব জানে কত এরিয়ায় কত তোমার কতটুকু কারেন্ট লাগবে না লাগবে, এটা হচ্ছে সাবস্টেশনের হিসাবগুলা রক্ষণাবেক্ষণ করে।
তাহলে মনে করো তোমার এরিয়া হচ্ছে কারেন্ট দরকার তোমার কত, তোমার এরিয়ায় মনে করো কারেন্ট দরকার হচ্ছে 80 মেগাওয়াট তোমার এরিয়ায় দরকার, কিন্তু কথা হচ্ছে তোমার আমাদের সাপ্লায়ার কত বা একটা সাবস্টেশনে কত ইউনিট দেওয়া আছে সেটাকে মনে করো আমি একটা সহজ উদাহরণ দিই, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার এই ইউনিয়নে মনে করো 9টা গ্রাম আছে, তোমার এই যে সম্পূর্ণ ইউনিয়ন মিলে একটা উপজেলা না, তোমার উপজেলায় একটা পাওয়ার হাউস একটা সাবস্টেশন আছে, পল্লী বিদ্যুতের একটা সাবস্টেশন আছে। ওই সাবস্টেশন থেকে তোমার কোন এরিয়ায় কতটুকু বিদ্যুৎ প্রয়োজন সেটা তারা একটা ক্যালকুলেটেড হিসাব রাখে, বুঝতে পারছি? এখন মনে করো আমি একটা জিনিস বুঝাই, এটা হচ্ছে তোমার এরিয়ার সাবস্টেশন, মাঝখানে রোড, ওকে, এটা একটা গ্রাম, এটা একটা গ্রাম, এটা একটা গ্রাম, 3টা গ্রাম মনে করলাম। এই গ্রামে ইলেকট্রন দরকার 4 মেগাওয়াট, এখানে দরকার 8 মেগাওয়াট, এই গ্রামে দরকার 6 মেগাওয়াট। এখন কত মেগাওয়াট হলো তাহলে 12 এবং 6 তোমার কত হলো 18 মেগাওয়াট কারেন্ট এই 3টা গ্রামের দরকার। এখন এই পাওয়ার স্টেশনে মনে করে আসছে 16 মেগাওয়াট, দরকার 18, আমাদের আছে কত 16। তাহলে এখন থেকে আমরা বুঝতে পারবো লোডশেডিংটা কিভাবে হয়, এখান থেকে আমরা সহজে বুঝতে পারবো এই গ্রেডিং থেকে। তাহলে আমাদের দরকার 18, আমাদের দিবে আছে কত 16, তখন কি করবে এইখানে তাদের মধ্যে একটা ক্যালকুলেটিভ হিসাব থাকে, তখন তারা কি করবে এখানে 2 দিবে, এখানে 6 দিবে, কম দিবে, কম কম দিয়ে আমাদের কি করার চেষ্টা করবে ব্যালেন্স করার চেষ্টা করবে। এখানে তোমার মনে করো এখানে এখন সার দরকার, তার 2 দিল, 2 শর্ট আছে, তাহলে কিছু এরিয়ায় তোমার লোডশেডিং থাকবে তোমার ইউনিয়নের মধ্যে, তাহলে তোমাকে বুঝতে হবে লোডশেডিং গুলো এভাবে হয়। তোমার যখন তোমার চাহিদার থেকে যখন তোমার উৎপাদন কমে যায় তখন লোডশেডিং গুলো হয়। তোমার চাহিদা কত, চাহিদা 18 মেগা ভোল্ট, এখন তোমার উৎপন্ন কত হয়েছে বা তোমার জন্য বরাদ্দ কত, তোমার জন্য বরাদ্দ হচ্ছে 16 মেগাওয়াট। এই যে 2 মেগাওয়াট যে শর্ট আছে, 2 মেগাওয়াট যে মেগা ভোল্ট যে শর্ট আছে সেগুলো কোত্থেকে পূরণ করবে, তারা কি বাপের বাড়ি থেকে আনবে? না, তাদের বাপের বাড়ি থেকে আনবে না, তারা হচ্ছে কি করবে একটু কমায় অফ রাখবে, 1 ঘন্টা অফ রাখবে, আধা ঘন্টা অফ রাখবে, এইভাবে তোমাদের কারেন্টগুলো পরিচালনা করবে। এখান থেকে একটা লোডশেডিং এর খুব সুন্দর ধারণা চলে আসে। এখন আমরা যে জিনিসটা বুঝার চেষ্টার জন্য আমরা যে এত জিনিস বুঝলাম সেটা হচ্ছে কি হাউস ওয়ারিং। হাউস ওয়ারিং আমরা শুরুতেই বললাম আমরা কি মাধ্যমে আমরা চালনা করব, একটু 1 মিনিট। বোর্ডটা একটু ক্লিন করার জন্য গেলাম। আচ্ছা, তাহলে আমরা পাওয়ার হাউস থেকে আমাদের লোডশেডিং কিভাবে হয় না হয় আমরা জিনিসগুলা বুঝাইতে পারছি আশা করি। এখন আমরা এর থেকে আরো ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা সামনের দিকে আস্তে আস্তে আমরা যাব। এখন পাওয়ার হাউসটা কিভাবে কাজ করবে আমি তোমাদেরকে, রাস্তায় যে তোমাদের ইয়ে আছে দেখো, ট্রানজিস্টর আছে, দেখো রাস্তায় ট্রানজিস্টর দেখো কিনা, সার্কিট ব্রেকার বলা হয়, ট্রানজিস্টর বড় বড় কেবি বলি আমরা, রাস্তায় কেবি আছে, খেয়াল করছো? এটার মাধ্যমে কি হয় দেখো, ওয়ারিং হাউস ওয়ারিং, হাউস ওয়ারিং সুন্দর করে চিত্র বুঝাবো, তুমি ভালো বুঝবা। প্রথমে সার্কিট ব্রেক, সার্কিট ব্রেক রাস্তার পাশ থেকে তোমার সার্কিট ব্রেক, এখান থেকে কারেন্ট আসবে কোথায়, তোমার বাসার মেইন মিটারে, মেইন মিটার, এখানে মাঝখানে একটা ফিউজ থাকবে, মাঝখানে একটা কি থাকবে ফিউজ থাকবে। এখন এখান থেকে তোমার মেইন মিটার থেকে যাবে কোথায়, ডিস্ট্রিবিউটরে, ডিস্ট্রিবিউটরে এখানেও একটা কি থাকবে ট্রানজিস্টর থাকবে। তাহলে তোমার প্রথমত আমরা দেখতে পাচ্ছি কি কোথা থেকে কোথায় গেল কারেন্ট, আমরা শুরুতেই দেখতে পেলাম কি কারেন্ট তোমার সার্কিট ব্রেকে ছিল,
সার্কিট ব্রেক থেকে কারেন্ট গেলে তোমার কোথায় মেইন মিটার, মেইন মিটার থেকে তোমার কোথায় ডিস্ট্রিবিউটর। এই ডিস্ট্রিবিউটর তোমার বাড়ির মধ্যে কিন্তু এখন এই ডিস্ট্রিবিউটর কি করবে, তোমার যতগুলা বাল্ব আছে, যতগুলা বাল্ব দরকার, ফ্যান দরকার, এখান থেকে চলবে। ডিস্ট্রিবিউটর থেকে তোমার যত বাল্ব, ফ্যান, ফ্রিজ, এসি যা দরকার সব ডিস্ট্রিবিউটর থেকে চলবে। তাহলে এটা হচ্ছে তোমার একটা মেইন কাঠামো। মনে করো এটা ভালভ, বি দিলাম বাল্ব, এটা ফ্যান, এফ দিলাম, এটা ফ্রিজ, ফ্রি দিলাম, বা রেফ্রিজারেটর, ফ্রিজ, তাহলে আর দিলাম, এটা টিভি। তাহলে এই সংযোগগুলো এখান থেকে তোমার ডিস্ট্রিবিউটর থেকে যাবে। এখন প্রত্যেকটা সংযোগের আগে একটা কি থাকবে, ফিউজ লাগানো থাকবে, ফিউজ লাগানো থাকবে। ফিউজের কাজটা কি, এখানে এই জিনিসটা বুঝতে গেলে ফিউজের কাজটা কি, ফিউজ হচ্ছে জিনিসটা কিরকম, এরকম সাপ্লাই দিবে, তুমি এখান থেকে কারেন্ট ওকে দিচ্ছ, ওই দিক দিয়ে সাপ্লাই দিচ্ছে। এখানে কি থাকে, তোমার টিন এবং লেড দুইটা ধাতু আছে, টিন এবং লেড, টিন এবং লেডের দুইটা খুবই চিকন তার, এখান দিয়ে ইলেকট্রন গুলা পাস করবে, কারেন্ট গুলো পাস করবে। এই পাস করার সময় যখন তোমার মনে করো তোমার ফ্রিজের দরকার হচ্ছে 60 ভোল্ট কারেন্ট দরকার ফ্রিজের, তোমার এই ডিস্ট্রিবিউটর থেকে কারেন্ট আসতেছে 220 ভোল্ট, তাহলে বেশি কারেন্ট যাচ্ছে না। তখন তোমার বেশি কারেন্ট গেলে কি হবে, ফ্রিজের রেফ্রিজারেটর নষ্ট হয়ে যাবে না। এই রেফ্রিজারেটর নষ্ট না হওয়ার জন্য আমাদের সেভ করে কে, ফিউজ। যখন তোমার কারেন্ট এখান থেকে মনে করো আমার দরকার এখানে 60, এখানে আমার এখন সাপ্লাই দিচ্ছে কত 220, তাহলে অতিরিক্ত কারেন্ট যাচ্ছে সেটাকে সে কিভাবে কমাবে, সে কিভাবে রিডিউস করবে ফিউজের মাধ্যমে। যে সিকন তারগুলো আছে এমনি এটা সংযুক্ত থাকবে, যখন তোমার ফিউজ বেশি হয়ে যাবে, কারেন্ট তোমার দরকারের সে তোমার উৎপন্ন বেশি হয়ে যাবে, তখন সেখানে কি হবে, তারটা ফিউজ হয়ে যাবে, তারটা কি হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে, তারটা কি যাবে, ছিঁড়ে যাবে। এই ছিঁড়ে যাওয়ার মাধ্যমে তোমার কি হবে, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, যা তোমার জিনিসটা, তোমার ইলেকট্রিক ডিভাইসগুলো নষ্ট হওয়া থেকে রক্ষা করবে কে, ফিউজ। তাহলে আমরা ফিউজটা বুঝতে পারলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর জিনিস, সেটা হচ্ছে কি কারেন্ট কিভাবে ফ্লো করে, বা মেইন মিটার থেকে কিভাবে কারেন্ট আসে। মনে করো এটা লাল তার, এটা কালো তার, কিন্তু মনে করো লাল তার, এটা কি তার, লাল তার, এটাকে আরেকটা জিনিস বলা হয় জীবন্ত তার। লাল তারকে কি বলা হয়, জীবন্ত তার। লাল তার তোমার কি ধনাত্মক, লাল তার কি বহন করে, ধনাত্মক। লাল তার মিটার থেকে তোমার ডিস্ট্রিবিউটর যাবে, ডিস্ট্রিবিউটর থেকে লাল তার তোমার কোথায় যাবে, ডিস্ট্রিবিউটর যাবে, ডিস্ট্রিবিউটর থেকে একটা একটা লাল তার সব জায়গায় আসবে, এটাকে আমরা কারেন্টের তার বলি। মেইন কারেন্টের যেটা লাল তার সেটা আমরা বলতে। এখন আরেকটা তার থাকে না, কালো একটা তার থাকে, কালো তার। এই কালো তারকে কি বলা হয়, নিরপেক্ষ তার, নিরপেক্ষ তার অথবা নিউট্রাল বলা হয়। আমরা অনেক সময় তুমি বাসায় ইলেকট্রিক মিস্ত্রি আসলে শুনবা নিউট্রাল, আপনার নিউট্রাল হয়েছে, আপনার এই হয়েছে। তাহলে মেইন সার্কিট ব্রেক থেকে আমাদের মিটার, এখানে একটা ফিউজ থাকবে, মিটার থেকে তোমার ডিস্ট্রিবিউটর যাবে, সেখানে একটা ফিউজ থাকবে, এবং প্রত্যেকটা সেক্টরে বাল্বে যাবে, ফ্যানে যাবে, ফ্রিজের রেফ্রিজারেটরে যাবে, তোমার টিভিতে যাবে, তোমার পিসিতে যাবে, সব জায়গায় আলাদা আলাদা কি থাকবে, সার্কিট থাকবে, আলাদা আলাদা রুম থাকবে। তোমার মনে করো তোমার এটা তোমার রুম, এটা তোমার আম্মুর রুম, এটা তোমার ফুফির রুম, অন্য রুম বা ড্রয়িং রুম, সব রুম আলাদা আলাদা কারেন্ট গুলো যাবে, প্রত্যেকটার জন্য কি থাকবে, ফিউজ লাগানো থাকবে। এটাই হচ্ছে একটা হাউস ওয়ারিং। এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ একটা হাউস ওয়ারিং। এখন এই হাউস ওয়ারিং এর মধ্যে এরকম বুঝো নাই, বা এখানে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু বলো। এই হাউস ওয়ারিং এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা, এই হাউস ওয়ারিং থেকে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলি, কোনো প্রশ্ন থাকলে বলি আমরা। হাউস ওয়ারিং থেকে কোনো প্রশ্ন আছে কি না, না, যদি না থাকে আমরা দ্রুত সামনের দিকে যাব, আমাদের অনেক পড়াশোনা বাকি, যেতে হবে অনেক দূর। ওকে, তাহলে আমরা বুঝলাম, আমরা সার্কিটটা বা আমরা হাউস ওয়ারিং জিনিসটা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের এই ক্লাসের অর্ধেক পার্ট আমরা শেষ করতে পারছি, সেটার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। তোমাদের সামাজিক কাজ সেটা কি, আমাদের ক্লাসগুলা আমাদের বন্ধুদের মাধ্যমে ছড়ায় দেওয়া, সেটা হচ্ছে কি সামাজিক কাজ। আমি ইউটিউব চ্যানেলের নাম লিখে দিলাম না উপরে, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল।
ইউটিউব চ্যানেলটার নাম, এখানে তোমার ক্লাসগুলো পেয়ে যাবা। তাহলে আমরা এতটুকু জিনিস আমরা শেষ করলাম হাউস ওয়ারিং, আলহামদুলিল্লাহ। এই হাউস ওয়ারিং এর পর আমরা এখন যাব তড়িৎ বিশ্লেষণ। এখান থেকে একটু ভালো করে বুঝতে হবে, তোমার যে এইখানে আলাদা আলাদা পার্টগুলো আছে সেগুলা নিয়ে এক একটা চ্যাপ্টার আছে। তোমার যারা বিজ্ঞান বিভাগের আছে তার জন্য এক একটা আলাদা আলাদা চ্যাপ্টার পড়তে হয়, অনেক বড় বড় পড়ালেখা। তোমাদের কি করা হয়েছে, তোমাদের যাতে তোমাদের আর্টস এবং মানবিকের বা কমার্সের কাজ হচ্ছে কি ব্যবসা নিয়ে কাজ করা, আর্টসের কাজ হচ্ছে ভূগোল এবং ইতিহাস নিয়ে কাজ করা, এর মাধ্যমে তোমাদেরকে হালকা বিজ্ঞানের একটা ধারণা দেওয়ার জন্য এই কমপ্যাক্ট একটা বিজ্ঞান বই তোমাদের জন্য দেওয়া। যে এইগুলো তড়িৎ বিশ্লেষণ, মনে করো তোমার এই বর্তনীগুলা আলাদা আলাদা এক একটা প্লে লিস্ট আছে, আলাদা আলাদা একটা সাপ্তাহের জন্য আলাদা আলাদা ক্লাস আছে। যদি কারো দরকার হয়, জানার ইচ্ছা থাকে, পরীক্ষার পরে দেখে নিতে পারবা, এখন দেখা দরকার না, এখন আপাতত এগুলাই দেখো। তাহলে আমরা এখন যাব তড়িৎ বিশ্লেষণ। কি বিশ্লেষণ? তড়িৎ বিশ্লেষণ। তড়িৎটা কিভাবে বিশ্লেষণ করা হয়? তড়িৎটা অবভিয়াসলি কোন একটা জিনিসকে বিশ্লেষণ করতে গেলে সে তরল মাধ্যমে হতে হবে। কি মাধ্যমে? কঠিন মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব না। তড়িৎ বিশ্লেষণ হয় কোথায়? তরল মাধ্যমে বা জলীয় মাধ্যমে। তড়িৎ বিশ্লেষণ কোথায় হয়? জলীয় মাধ্যমে। এই একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে দুটা ধার নিলাম, পরীক্ষা যদি এগুলো আসে তাহলে তোমাকে চিত্র সহ একে বোঝাইতে হবে তড়িৎ বিশ্লেষণ। দুটা পাত্র নিলাম, সেম ব্যাটারিতে যেগুলো ছিল এগুলো একটা, এগুলো কি তোমার গ্রাফাইট দণ্ড, এগুলো কি দণ্ড? দুইটা ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড আমরা বলতে পারি। এখন সংযোগ দাও, তুমি সার্কিটটাকে সংযোগ দাও। সংযোগ দিলাম, বিদ্যুৎ পরিচালনা করতেছে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত। এখন ভাই আপনি এখানে তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি দেখলেন আমাকে একটু বুঝান। তড়িৎ বিশ্লেষণ কি দেখলেন? তোমার এখানে হচ্ছে এইটা, তোমার প্রথমে বলছিলাম না ক্যাথোড, এই জিনিসটা কি? ক্যাথোড, আর এই অংশটা অ্যানোড। ক্যাথোড এবং অ্যানোড আমরা বুঝতে পারছি কিনা? এটা কে আবিষ্কার করছে তড়িৎ বিশ্লেষণ? বিজ্ঞানী আরহেনিয়াস। আরহেনিয়াস কত সালে? 1881 সালে। ওকে, বিজ্ঞানী আরহেনিয়াস 1881 সালে এই জিনিসটা, এটা অ্যানোড দ্বার, এটা ক্যাথোড দ্বার। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? এখন আমি যে তোমাদেরকে আয়ন জিনিসটা বুঝাইছিলাম, যে ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন, ক্যাটায়ন অ্যানায়ন, এখান থেকে জিনিসগুলো আসে। ওকে, এরপর হচ্ছে আমরা যদি দেখি বিশ্লেষণটা কাকে বিশ্লেষণ করব। দেখো জিঙ্ক, আমরা প্রথমে জিঙ্ক দেখছিলাম না তোমার ওইখানে, আমরা ওইখানে কি দেখছিলাম, এখন আমরা আর একটু ভালোভাবে দেখব। মনে করো কপার সালফেট, এই কপার সালফেটকে আমরা কি করব, এটাকে বলা হয় কি কপার সালফেট, CuSO4, এটাকে বলা হয় কপার সালফেট। কপার সালফেট, কপার সালফেট। তাহলে আমরা কপার সালফেট যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দুইটা জিনিস পাবো, Cu2+ প্লাস SO4 2-। কপারকে বিশ্লেষণ করলে আমরা জিনিসগুলো, কপারকে আয়নে থেকে যখন কপার ইলেকট্রন ত্যাগ করে দিবে আয়নেতে, আমরা যে আয়ন সেক্টরে যাবে তখন এই জিনিসগুলো আসবে। এরপরে যদি আমি আরো যদি দেখতে চাই, তোমার মনে করো AgNO3, সোডিয়াম নাইট্রেট NO3, এটাকে আমরা বিশ্লেষণ করলে কি পাবো? প্লাস NO3-। ওকে, তাহলে এজ দিয়ে কি গোল্ড, এজ কি ওকে। তাহলে আমরা এই দুইটা জিনিস বুঝলাম। এখন যদি আরেকটা আসে তোমার H2SO4, কখনো যদি দিয়ে দেয় তাহলে তখন কি হবে? 2H প্লাস প্লাস SO4 2-। ওকে, এগুলোকে তড়িৎ বিশ্লেষণ করা হয়। যখন তুমি ভাঙবা তখন এই জিনিসগুলো হয়। এখন কিভাবে ভাঙবে? তুমি দ্রবণে দিয়ে দিলা, দ্রবণ মনে করো তুমি এজিটে দিলে AgNO3, এই তুমি এই জিনিসটা দ্রবণ নিচ্ছ, এই জিনিসটা দ্রবণ নেওয়ার তোমার এখানে যখন তড়িৎ দিবা তখন এটা প্লাসে চলে যাবে, এটা মাইনাসে চলে যাবে। এখন কাহিনী কি হবে? কে কার দিকে আকর্ষণ হবে? ঋণাত্মক প্রান্ত অ্যানোডের দিকে আকর্ষণ হবে। ব্যাটারির ধনাত্মক প্রান্তের তত্ত্ব, তোমার তো ঋণাত্মক প্রান্তের যে অ্যানোডটা আছে সেটার দিকে ঋণাত্মক আয়নটা আকর্ষিত হবে, ধনাত্মক আয়নটা ক্যাথোডের দিকে আকর্ষিত হবে। বুঝতে পারছে কিনা?
একটু ঠান্ডা মাথায় দেখো, তারপর হচ্ছে আমি আবার বলতেছি এই জিনিসটা, আবার সম্পূর্ণ জিনিসটা আবার বুঝাইতেছি। একটু ঠান্ডা মাথায় দেখো, এতটুকু জিনিস আমি বুঝাতে পারছি কিনা, আমাকে একটু একটু ঠান্ডা মাথায় দেখো। তড়িৎ বিশ্লেষণ, আমরা যে তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথা বলতেছি, আমরা কাকে নিয়ে বিশ্লেষণ করব? তড়িৎকে বিশ্লেষণ করব। কিভাবে বিশ্লেষণ করব? জলীয় পদ্ধতির মাধ্যমে আমরা যদি বিশ্লেষণ করি, এটা একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমরা কি বিদ্যুৎ চালনা করলাম, এটা একটা অ্যানোড দণ্ড, এটা ক্যাথোড দণ্ড। এখন আমরা একটা ধাতু নিলাম কি তোমার Ag NO3 নিলাম মনে করো। তাহলে আমরা যদি এখানে Ag NO3 না নিই, যদি আমরা কপার সালফেট নিই, কোনো দোষ হবে? হবে না। তখন এটা কপার 2+ SO4 2-, সেম SO4 2- মাইনাসের দিকে যাবে, প্লাসের দিকে যাবে। তো তোমার মাইনাসটা যাবে অ্যানোডে, প্লাসটা যাবে কোথায়? ক্যাথোডে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা? এখান থেকে সুন্দর একটা জিনিস লেখা যায়, সেটা আমি যদি একটু লিখে দিই, এই জায়গাতে একটা সুন্দর লেখা যায়, সেটা হচ্ছে কি ক্যাথোড বা ক্যাথোড। ক্যাথোড নিজে কি তোমার নিজে মাইনাস না? ক্যাথোড নিজে কি, এটা নেগেটিভ প্রান্ত না? ক্যাথোড নিজে মাইনাস, কিন্তু আকর্ষণ করবে কাকে? আকর্ষণ করবে কাকে? ক্যাটায়নকে। আমরা ক্যাটায়ন দ্বারা কি বুঝলাম? ধনাত্মক আয়ন। এখন অ্যানোড হচ্ছে নিজে প্লাস, আকর্ষণ করবে কারকে? অ্যানায়নকে। নিজে মাইনাস আকর্ষণ করবে প্লাসকে, নিজে প্লাস আকর্ষণ করবে কাকে? মাইনাসকে। খুবই সুন্দর কথা, খুবই সুন্দর কথা এখান থেকে আসবে। কে কাকে আকর্ষণ করবে কিভাবে বুঝবো, সেটার জন্য আমরা মনে রাখবো ক্যাথোড যে নিজে মাইনাস, এই সেটটা নিজে মাইনাস না, নিজে মাইনাসটা আকর্ষণ করবে কাকে? প্লাসটাকে। আর যে নিজে মাইনাস, সে আকর্ষণ কাকে? মাইনাসটাকে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এতটুকু জিনিস কি ক্লিয়ার? ওকে, যদি এতটুকু জিনিস ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এখন তড়িৎ বিশ্লেষণটা বুঝতাম। এখন আমরা এখান থেকে আরো একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কি তড়িৎ প্রলেপন। ওকে, আমরা তড়িৎ প্রলেপনটা এখন থেকে বুঝবো। আগে আমাকে বলো এতটুকু জিনিস তোমাদের বুঝতে পারছো কিনা, বা এখানে কারো সমস্যা আছে কিনা? তড়িৎ প্রলেপনে যাওয়ার আগে তড়িৎ বিশ্লেষণটা বুঝতে হবে। তড়িৎ প্রলেপন আমি এখন যাব, তড়িৎ প্রলেপন। তাহলে আমাদের এখন যাব কোথায়? তড়িৎ প্রলেপন। প্রলেপ দেওয়া, প্রলেপ দেওয়া বলতে কি বুঝায়? ভারী ধাতুর উপর হালকা ধাতু কিছু জিনিস দেওয়া, যাতে ক্ষয় রোধ করা যায়। লোহার উপর ক্ষয় তোমার কিছু দেওয়া, তাতে ক্ষয় রোধ করা যায়। যেমন আমাদের বাসায় চামচগুলা, সেই চামচগুলা হচ্ছে তোমার কি দেওয়া হয়? ধাতুর প্রলেপ দেওয়া হয়, না হলে কাজ করবে না। মনে করে এটা হচ্ছে একটা চামচ নিলাম আমি, খুবই সুন্দর একটা চামচ, আর এদিকে দণ্ড। এখন তাদের মধ্যে ইলেকট্রন কি হবে? ইলেকট্রন চালনা করতে হবে না? ইলেকট্রন চালনা করলাম, প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত। তড়িৎ বিশ্লেষণ যেগুলো ছিল সেগুলো কিন্তু সেম কথা। তাহলে অ্যানোড কে? তড়িৎ বিশ্লেষণ যদি আমরা বুঝি, এটা আমরা যদি একটা চামচ চিন্তা করি, এখানে চামচ হচ্ছে তোমার কি? ক্যাথোড। আর তোমার এই ধাতুটা কি? অ্যানোড। এখন আমরা মনে করো সোনার একটা প্রলেপ দিতে চাচ্ছি, বা একটা গোল্ডের একটা ইয়া দিতে চাচ্ছি, Ag NO3, সিলভারের একটা আমরা প্রলেপ দিতে চাচ্ছি। তাহলে আমরা এটাকে ভাঙবে না, এটা প্লাস এটা মাইনাসের না, তো জিনিসটা এরকম না? সম্পূর্ণ জিনিসটা এরকম তো, Ag+NO3। আমরা কাকে ভাঙতেছি? Ag NO3 কে ভাঙতেছি। এটাকে ভাঙলে আমরা কি পাবো? Ag++NO3-। আমরা এই জিনিসটা এখান থেকে পাবো। ওকে, তাহলে আমরা এখন কিভাবে কাজ করে, এখন তো এইটা জিনিসটা শুধু পাওয়ার পরও তো আমরা এখানে ক্ষান্ত থাকলে হবে না, কিভাবে কাজ করে সেটা জানতে হবে। প্রথমে আমাদের সেই বিখ্যাত কথা, যে নিজে মাইনাস, সে আকর্ষণ করবে কাকে? সে আকর্ষণ করবে কাকে? প্লাসকে, অর্থাৎ সে এখানে আসবে। এখন তোমার আস্তে আস্তে জিনিসটা এইভাবে এমন ভাবে জমা হবে, তোমার এখান থেকে চলে যাবে, এখানে জমা হবে। সো সে এখানে চিকন হয়ে যাবে, এখানে কি করবে?
একটা প্রলেপ, সে এখানে একটা প্রলেপ আসবে যাতে কি না করে, মরিচা না পড়ে, লোহার উপর মরিচা না পড়ে। আমরা যে চামচগুলো স্টেনলেস স্টিল ইউজ করি সেগুলো এইভাবে কাজ করা হয়। এখন যে নিজে প্লাস সে কোথায় যাবে, সে কাকে আকর্ষণ করবে, মাইনাসকে। বুঝাতে পারছি? এইভাবে ধাতুর প্রলেপটা তোমার কাজ করা হয়। ধাতুর প্রলেপকে ইউজ করে কিছু মুদ্রণের উপর তোমার, মনে করে এটা আমি চামচে করলাম, মুদ্রণের উপর করা হলে তখন তোমাকে কি বলা হয়, ইলেকট্রনিক মুদ্রণ বা ইলেকট্রনিক মুদ্রণ। বুঝতে পারছি কিনা? এরপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্টে আমরা যাব, তড়িৎ ক্ষমতা। ক্ষমতা কি? পাওয়ার। পাওয়ার কি? পাওয়ার বুঝতে হবে। আওয়ামী লীগ বিএনপি যে আমাদের পাওয়ার না, এখানে আমাদের কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি। সে শক্তি আমরা এখান থেকে বুঝবো, কাজ করার সামর্থ্য। পাওয়ার, পাওয়ার তো কি? এখন আমরা যাব তড়িৎ ক্ষমতা। ক্ষমতার বাংলা কি? পাওয়ার। তোমার ক্ষমতার ইংলিশ কি? পাওয়ার। পাওয়ার কি? পাওয়ার, ক্ষমতা বলতে আমরা কি বুঝি? কাজ করার সামর্থ্যকে আমরা ক্ষমতা বলি, কাজ ডিভাইডেড বাই সময়। অর্থাৎ একক সময়ে তুমি যে পরিমাণ কাজ করতে পারবা ওটাকে বলা হবে তোমার ক্ষমতা। বুঝতে পারছি? একক সময়ে তুমি যে পরিমাণ কাজ করবা সেটাকে তোমার বলা হয় কি? ক্ষমতা। বারবার কমেন্টস করে কেটা। আচ্ছা, তাহলে আমরা ক্ষমতাটা ভালোভাবে বুঝি। একক সময়ে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? ক্ষমতা। কাজ ডাব্লিউ টি। তাহলে ক্ষমতা যদি আমরা ফি লিখি, ক্ষমতা ফি সমান ডাব্লিউ বাই টি। ক্ষমতা ফি সমান কি তোমার? ডাব্লিউ বাই টি। বুঝতে পারছে কিনা? এখন এখান থেকে ওয়াট এককগুলো লিখতে হবে না, এটার একক কি? ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। তোমার কাজের একক কি? জুল। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড। ওয়াট সমান কি লেখা হয়? জুল পার সেকেন্ড। আমি যদি তোমাকে এখান থেকে একটা জিনিস প্রশ্ন করি, 10 ওয়াট বলতে কি বুঝো? 10 ওয়াট ক্ষমতা বলতে কি বুঝো? 10 ওয়াট ক্ষমতা বলতে সে 10 জুল কাজ করতে পারে 1 সেকেন্ডে। এটাকে বলা হয় 10 ওয়াট ক্ষমতা। ওকে, বুঝাতে পারছি? বোঝাইতে কি পারছি? ক্ষমতাকে আরেকভাবে ডিফাইন করা যায়, সেটা হচ্ছে কি? তড়িৎ দিয়ে। যেমন ডাব্লিউ সমান 1 ভোল্ট ইন্টু 1 এম্পিয়ার। অর্থাৎ এক তড়িৎ বিভব পার্থক্যের তোমার 1 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে, এক তড়িৎ বিভব পার্থক্যে 1 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে যে কাজটা আসবে সেটাকে আমরা কি বলবো? ক্ষমতা বলবো। এইভাবে তোমার ডিফাইন করা যায়। বুঝতে পারছি? যেমন আমি যদি এখানে লিখতে যাই তাহলে ডাব্লিউ সমান আমরা ক্ষমতা সমান কি লিখতে পারি? ভোল্ট ইন্টু এম্পিয়ার, নট আম্পিয়ার, এটা এম্পিয়ার। তাহলে আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি। পি সমান ডাব্লিউ বাই টি, এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? পি সমান ডাব্লিউ বাই টি। ওকে, এখন আমরা এইখান থেকে আমরা মডিফাই করে একটা জিনিস লিখতে পারি, পি সমান বিআই। পি সমান কি? বিআই, ভোল্ট ইন্টু এম্পিয়ার, আমরা এভাবে লিখতে পারি। এইভাবে লিখা যে কথা, এখানে এটার ওয়াটকে এভাবে কাজ করা একই কথা, ভোল্ট ইন্টু এম্পিয়ার এভাবে কাজ করা সেম কথা। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের, যে তড়িৎ ক্ষমতার হিসাব, আমরা সেই পাড়া যাবো। আমরা তড়িৎ ক্ষমতা জিনিসটা বুঝতে পারছি। ক্ষমতা হচ্ছে কি? একক সময়ে তুমি যে পরিমাণ কাজ করার সামর্থ্য সেটাকে বলা হয় ক্ষমতা। তড়িৎ ক্ষমতা বা তড়িৎ হিসাবটা আমরা কিভাবে করব? সেটা আমরা হিসাবটা করব কিলোওয়াট পার আওয়ারে। কিসে? কিলোওয়াট পার আওয়ার। এই জিনিসটা এখন কিভাবে ব্যাখ্যা করা হয়, বা তোমাকে যদি কেউ বলে কিলোওয়াট পার আওয়ার বলতে কি বুঝো, তাহলে ওয়াট থাকবে। প্রথমে কি থাকবে? 1000 না, 1 কিলোওয়াট সমান তোমার কত? 1000 ওয়াট পার আওয়ার। তাহলে 1000 ইন্টু তোমার 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড না? তাহলে এটা কত হয়?
এটাকে সহজ করে লিখতে গেলে এভাবে লিখে যায় 3 ইন্টু 6 ইন্টু 10⁶। 6টা কি হবে 1 2 3 4 5 6, যেখানে দশমিক দিলাম সেখান থেকে গণ আসলাম, তাহলে 100 10⁶ ওয়াট। তোমার 1 কিলোওয়াট পার আওয়ার সমান 10⁶ ওয়াট। বুঝতে পারছি? বুঝাইতে পারছি? এখন আমরা এখান থেকে ব্যয়িত শক্তি বের করব। ব্যয়িত শক্তি কি? ব্যয়িত শক্তি E সমান F ইন্টু টি। ব্যয়িত শক্তি বের করব। ওকে, তোমাদেরকে একটা সুন্দর আমি উদাহরণ দিলে তখন আরো জিনিসগুলো আরো বুঝতে পারবো। একটা উদাহরণ আমি যাচ্ছি। এখন আমরা তাহলে কিসে আসি? তড়িৎ হিসাবে আছে আমরা। মনে করো তুমি রহিম, তোমার বাসায় 5টা বাল্ব। রহিমের বাসায় 5টা বাল্ব। কত ওয়ার্ডের? 25 ওয়ার্ডের। কয়টা বাল্ব? 5টা বাল্ব 25 ওয়ার্ডের। কয় ঘন্টা চলে? 6 ঘন্টা চলে মনে করো। কয় ঘন্টা? 6 ঘন্টা চলে। বাংলা তোমার দুর্ভোগ আছে, তাহলে আমি সংক্ষেপে লিখতেছি। 5টা বাল্ব 25 ওয়ার্ডে 6 ঘন্টা চলে। 6টা ফ্যান 50 ওয়ার্ডের 5 ঘন্টা চলে। 1 ইউনিট বিদ্যুতের দাম, 1 ইউনিট তড়িতের দাম, 1 ইউনিট তড়িৎ সমান 10 বিডিটি। 10 কত? বিডিটি, 10 টাকা। 1 ইউনিট বিদ্যুৎ সমান কত? বিডিটি। ওকে, এখন আমরা কিভাবে হিসাবটা করব দেখো। আমরা এইভাবে হিসাবটা করতে পারি। ব্যয়িত শক্তি যদি আমরা সহজভাবে সুন্দরভাবে লিখতে চাই, তাহলে আমরা ব্যয়িত শক্তি সমান আমরা কি শিখাচ্ছিলাম? পিটি না? পিটি না? পির মধ্যে কি আছে? ডাব্লিউটি আছে না? তাহলে আমরা যদি দেখি বাল্বের জন্য, বাল্বের ব্যয়িত শক্তি, তাহলে কে কে গুণ হবে? 25 ওয়াট, 5টা বাল্ব, কত সময়? 6 ঘন্টা ধরে চলতেছে। কত দ্বারা ভাগ হবে? যেহেতু কিলো ওয়াটে যাবে, এমনিতে জাস্ট ওয়াটে থাকতো, যখন আমরা ইউনিট হিসাব করতে হবে তখন আমাদের কিলো ওয়াটে নিয়ে যেতে হবে। 1 ইউনিট হিসাব করতে গেলে কোথায় নিয়ে যেতে হবে? কিলো ওয়াট পার আওয়ারে। এটা ইউনিট হিসাব করতে গেলে কিলো ওয়াটে কেন নিতে হবে? এখান থেকে একটা প্রশ্ন আসে না? দেখো আমরা ইউনিটটা কোত্থেকে আসে দেখো। 1 কিলোওয়াট সমান 1 ইউনিট আমরা হিসাব করি। এটা 1 ইউনিটটা কিসের হিসেবে কি হিসাব করা হয়? বিইউটি এর মাধ্যমে। এটা কি? ভোল্ট অফ ট্রেড ইউনিট। এই বিইউটি কে কি বলা হয়? ভোল্ট অফ ট্রেড ইউনিট। তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে? কে কিলোওয়াট পার আওয়ারে নিয়ে যেতে হবে। এখন তুমি এখান থেকে হিসাব করো, হিসাব করলে কত আসবে? 0.75 ইউনিট এখান থেকে তুমি বিদ্যুৎ খরচ করলা। এরপরে তুমি ফ্যানের জন্য আসো। ফ্যানের ব্যয়িত শক্তি 50 ওয়াট। কয়টা ফ্যান? 6টা ফ্যান। কয় ঘন্টা চলে? 5 ঘন্টা। ভাগ 1000। তখন কত আসবে? হিসাব করো, ক্যালকুলেটরে হিসাব করো। 1.5 ইউনিট। এটা হচ্ছে আলাদা আলাদা দুইটা জিনিসের জন্য। একদিনের জন্য কিন্তু এই খরচগুলো আমি বের করতেছি। তাহলে টোটাল একদিনের জন্য, টোটাল কত দিনের জন্য? একদিনের জন্য 0.75 প্লাস 1.5 হিসাব করলে 2.25 ইউনিট। তাহলে একদিনের জন্য, একদিনের জন্য এটা 30 দিনের জন্য 2.25 ইন্টু 30 হিসাব করো।
হিসাব করো, আসবে। তাহলে এখান থেকে আমরা ইউনিট পাচ্ছি কত, 60.75 আমরা ইউনিট এখান থেকে পাচ্ছি। এখন এখন আমাদের এটা ইউনিট বের করলো। এখন আমাদের বলছে কত খরচ হয়েছে, খরচটা কিভাবে বের করবো, বিল কত আসছে, বিল 1 ইউনিটের জন্য 10 টাকা না, তাহলে 60.75 ইউনিটের জন্য গুণ 10, 675 টাকা বিল আসছে। বুঝতে পারছি কিনা আমরা বুঝতে পারছি কি না? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। যদি বুঝি থাকি তাহলে বলুন মারহাবা, মারহাবা। কারণ এই ম্যাথটা পরীক্ষায় চলে আসবে। এটা বোনাস 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 বোনাস, রমজানের বোনাস দিলাম তোমাদেরকে। এটা এই ম্যাথটা পরীক্ষায় মাস্ট আসবে, মাস্ট মাস্ট। ওকে, তাহলে আমরা হিসাবটা বুঝতে পারলাম। এখন আসো আইপিএস এবং ইউপিএস পার্থক্যটা কি, আমরা যদি এই জিনিসটা বুঝি, সিস্টেম লসটা বুঝবো, দেন আমরা আজকে ক্লাসটা আমরা এখানে এন্ড করব। ওকে, আইপিএস ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। ইউপিএসটা কি, নিরবিচ্ছিন্ন কারণ সংযোগ, তাহলে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। তোমার ইউপিএসটা তোমার কি করা হয় নিরবিচ্ছিন্ন বলতে, তোমার যখন পিসিতে তুমি কাজ করবা, মনে করো কারেন্ট চলে গেছে, তখন ইউপিএসটা তোমাকে মিনিমাম 30 থেকে 40 মিনিট ব্যাকআপ দিবে। তাতে তোমার কি হবে, গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট হয়ে যাবে না। এবার কাজ করতেছে মাঝখানে কারেন্ট চলে গেলে গুরুত্বপূর্ণ অনেক ফাইল নষ্ট হয়ে যায়। সেই জন্য পিসির জন্য, ডেস্কটপের জন্য আমরা ইউপিএসটা ইউজ করি। যাদের টাকা পয়সা আছে তারা তো আইপিএস ইউজ করে সরাসরি, তারা কি আমাদের মতো গরিব? ওকে, তাহলে এতটুকু জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছি আইপিএস এবং ইউপিএস এর পার্থক্য। এখন আসো সিস্টেম লসটা কি। সিস্টেম লস জিনিসটা আমরা যদি বুঝতে পারি, তাহলে আমাদের আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করতে পারবো। আমরা তো লোডশেডিং আগে বুঝে গেছি। সিস্টেম লস, সিস্টেম পার দেঙ্গে। ওকে, সিস্টেম লস জিনিসটা একটু বুঝে ভালো হবে। সিস্টেম লস বলতে জিনিসটা কি বোঝানো হয়, যখন পরিবহন তারের মধ্য দিয়ে ইলেকট্রন পরিবহন হবে, এই ইলেকট্রন পরিবহনকালে কিছু বিদ্যুৎ নষ্ট হয়, এগুলাকে তোমার সিস্টেম লস বলা হয়। যেমন আমরা আগে যে বাল্বগুলো ইউজ করতাম, এটাকে তোমার বলা হয় কি, ফিলামেন্ট। টাংস্টন একটা ধাতু আছে, টাংস্টন। এটা কততে চলে, 34,400 তাপমাত্রায় বাল্বটা জ্বলে। তাহলে সেটা হচ্ছে কিসের, আগে কারেন্ট না, এটাকে বলা হয় তোমার সিএফএল। লিখতেছি জিনিসটা, কম্পোস্ট ল্যাম্প। এখন আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে এলইডি বাল্ব, এলইডি লাইট ইমোটিং আগে আমরা ইউজ করতাম হচ্ছে এই বাল্বগুলো। এগুলা জ্বলার জন্য অনেক তোমার শক্তি দরকার, 3400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার, বুঝতে হবে। সো একটা অতিরিক্ত শক্তি এখানে ব্যয়িত হয়। কিন্তু তোমার এলইডি লাইট যেগুলো ইউজ করি এখন, অনেক উজ্জ্বল বেশি, কিন্তু একটু হালকা দাম আছে।
দাম থাকলে উজ্জ্বল বেশি তোমার কি হয় না, বিদ্যুৎ বিল সাশ্রয়ী হয়। এখান থেকে একটা খুবই সুন্দর একটা প্রশ্ন আছে, মনে করো বা তড়িৎ হিসাব থেকে একটা প্রশ্ন আসে, 220 ভোল্টের 60 ওয়াট বলতে কি বোঝানো হয়? অর্থাৎ 220 ভোল্ট কারণ যদি আমি চালনা করি তখন প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ইউজ করে 60 ওয়াট পর্যন্ত সার্ভিস দিতে পারবে, সেটাকে বলা হয় এটা। ওকে, এখন ওভারঅল বলো। আমরা আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পারছি। এখন ওভারঅল বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আলহামদুলিল্লাহ আমরা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শেষ করতে পারছি। বলো। আমাদের ফাইনাল মডেল টেস্ট চলতেছে, ফাইনাল মডেল টেস্ট। গ্রুপে রুটিন দেওয়া আছে, ফাইনাল মডেল টেস্ট সবাই পরীক্ষাগুলো দিবা। বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা চলতেছে, সবাই পরীক্ষাগুলো দিবা। ওকে ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। এই ক্লাসে তুমি যে এখন কি করবা, এই ক্লাসটা করার পরে তুমি বইটা একটু পড়ে দেখবা, বইটা পড়ার পরে কি করবা, তুমি সিকিউ এবং এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা। যদি সমস্যা থাকে, কোনো সমস্যা পাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেসেঞ্জারে তুমি কি করবা, যোগাযোগ করবা, অথবা এই ক্লাসের কমেন্ট সেকশনে তুমি সমস্যাটা দিও, আমি সলভ করে দিব। বুঝাতে পারছি? আর বেশি সমস্যা হলে জমির লিঙ্ক দিব, সেখানে জয়েন হয়ে জিনিসগুলো বুঝে নিতে পারবো। ওকে, আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাস না, তোমাদের পরীক্ষা পর্যন্ত যাতে অসুস্থ না হও সেইভাবে তোমরা চলাফেরা করবা, খাওয়া দাওয়া করবা, রোজা রমজান মাস রোজা রাখবা, ধর্মের প্রতি কাজ করবা, নামাজ দাও ঠিক মতো করবা, এবং আরেকটা কাজ করবে সেটা হচ্ছে কি, তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের এই কোর্স সম্পর্কে জানিয়ে দেবা। তোমাদের কাছে সেই প্রত্যাশা রেখে, তোমাদের ভালো রেজাল্টের প্রত্যাশা রেখে, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করতেছি।